আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট। সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বিএনপি। তবে এতে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় দল। তারা বলছে যে তারা এই ধরনের বিষয় মেনে নেবে না। এ নিয়ে জাতীয় সংসদে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে। এ অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এরপর জানাবো, সংবিধানে গণভোটের বিধান না থাকলে 2026 নির্বাচনও অবৈধ বললেন ডাক্তার শফিকুর রহমান। সংবিধানে গণভোটের কোনো বিধান নেই বলে সরকারি দলের দেওয়া কোনো যুক্তি মেনে নেওয়া হবে না, এর কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে সংবিধানে যদি গণভোটের প্রভিশন না থাকে তবে 2026 সালে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই, কারণ পুরনো সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। সুতরাং 2029 সালের আগে এই নির্বাচনকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এদিকে ড্রোনে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে বিজিবি। প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দুর্গম এলাকায় বন্যা কবলিত মানুষের কাছে শুকনো খাবার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছে 55 বিজিবি ব্যাটালিয়ন। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ এবং পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গবাদি পশুর চিকিৎসা সেবা দিয়েছে বাহিনীটি। এবারে জানাবো, শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং আয় ব্যয় হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর অভ্যন্তরীণ লোকাল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল 6টা থেকে শ্রমিকদের এক অংশ কর্মবিরতি শুরু করায় লোকাল বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 30। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 30 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 70 জনের বেশি, যাদের মধ্যে 24 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট। সংবিধান সংশোধনের লক্ষ্যে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি এবং 12 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ আজ রাতে সংসদ অধিবেশনের ওই কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে এই উদ্যোগকে জনগণের রায়ের পরিপন্থী এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সেটি প্রত্যাখ্যান করে এবং বিরোধী দল ওয়াকআউট করে। প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে সোমবার চিফ হুইপ নুরুল ইসলামকে এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। মূলত কমিটিতে 17 জন সদস্যের কথা ছিল, তবে বিরোধী দলের জন্য নির্ধারিত 5টি পদে তারা কোনো সদস্যদের নাম জমা না দেওয়ায় আপাতত পদগুলো শূন্য রেখেই 12 সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। চিফ হুইপ সংসদকে জানিয়েছে যে বিরোধী
বিরোধী দলের সঙ্গে কয়েক দফা আলোচনার পরও তারা নাম দেয়নি। তবে সর্বশেষ তারা নাম দিল নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করা হয়েছে। অন্যান্য সদস্যদেরকেও তাদের নাম রাখা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আসলে সেখানে রাখার ফলে মূলত সেখান থেকে অনেকে ওয়াকআউট করতে শুরু করেছে। অনেকেই বলাবলি করছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন একজন বিতর্কিত ব্যক্তি, তাকে যদি সেখানে সভাপতির পদ দেয়া হয় সেটা বাংলাদেশ জামাত ইসলাম কখনোই মেনে নেবে না। তারা যদি বিষয়গুলো নিয়ে এভাবে গড়িমসি করে তাহলে বিএনপির বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অন্যান্য বিরোধী দলের নেতৃত্ববৃন্দরা। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে কোনো মূল্যে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায়, কিন্তু বিএনপি গড়িমসি করে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করছে না। অবস্থায় দেশ জুড়ে নতুন করে এক ভয়াবহ হাহাকার শুরু হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে পুরো পরিস্থিতি খুবই স্বাভাবিকভাবে এগিয়ে নিতে সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। সংবিধানে গণভোটের বিধান না থাকলে 2026 সালের নির্বাচনও নেই বললেন ডক্টর শফিকুর রহমান। সংবিধানে গণভোটের কোনো বিধান নেই বলে সরকারি দলে দেয়া যুক্তির কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন যে সংবিধানে যদি গণভোটের প্রভিশন না থাকে তবে 2026 সালেও কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই, কারণ পুরো সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। আজ রাতে জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন কথা বলেন। সাংবাদিকদের ব্রিফিংকালে শফিকুর রহমান বলেছেন যে জনগণের অভিপ্রায় হল সর্বোচ্চ আইন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণের ইচ্ছাতেই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং সেই আদেশের আলোকেই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টিকে উদাহরণ দিয়ে তিনি বলেন, এই প্রক্রিয়ায় হওয়া সংসদ নির্বাচন মানা হবে অথচ গণভোট অস্বীকার করা হবে এমন দ্বৈত নীতি গ্রহণযোগ্য হতে পারে না। পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলীয় নেতা আরও জানিয়েছেন যে সরকার গঠনের জন্য 51% মানুষের ভোট যদি বৈধ হয় তবে গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে 68.6% মানুষের। বৃহত্তম রায়কে কেন অস্বীকার করা হবে? দেশে শান্তি শৃঙ্খলা ও গণতান্ত্রিক ধারা ফেরাতে আপনি আপত্তি সত্ত্বেও বিরোধী দল 51% ভোটে সরকার মেনে নিয়েছে, তাই বৃহত্তম জনগোষ্ঠীর রায় কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। ড্রোনে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছেছে বিজিবি। প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দুর্গম এলাকায় বন্যা কবলিত মানুষের কাছে শুকনো খাবার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছে 55 বিজিবি ব্যাটালিয়ন। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ এবং পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গবাদি পশুর চিকিৎসা সেবা দিচ্ছে এই বাহিনীটি। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যা কবলিত কয়েকটি গ্রামে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে 55 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় ক্যাম্পে আসা বন্যাকবলিত প্রায় 400 পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও 200 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী এবং আরও 200 পরিবারের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 150টি গবাদি পশু স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা দিতে পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পৃথক দল দিনব্যাপী কাজ করে। কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দুর্গম জলবদ্ধতা এলাকায় আটকে থাকা অসহায় মানুষের কাছে ড্রোনের মাধ্যমে শুকনো খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেয়া। বিজিবির ভাষ্য, এই প্রযুক্তি ব্যবহার করে দুর্গম বিভিন্ন এলাকায় যেসব এলাকায় মানুষজন খুব কম চলাচল করছে সেসব এলাকায় খাবার দাবার পৌঁছে দেয়া এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে উল্লেখ করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে আমরা ব্যাপক সাফল্য পাচ্ছি বলে বিজিবির সদস্যরা নিশ্চিত করেছে। তাই বিজিবির সদস্যরা আরও জানিয়েছে যে বিষয়গুলো নিয়ে তারা খুবই হতাশার মধ্যে রয়েছে। অবস্থায় তারা শেষ পর্যন্ত কি করবে সেটি দেখতে হবে। বিষয়গুলো নিয়ে তারা আসলে অনেক দূর এগিয়ে যেতে চায়। তারা চায় বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যেতে। বিজিবির সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত। তারা আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তুলছে।
শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাসে ধর্মঘট, বাস চলাচল বন্ধ। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং আয় ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর অভ্যন্তরীণ লোকাল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করায় লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং আয় ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে কয়েক ঘন্টার জন্য রাজশাহী থেকে ঢাকা সহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে শ্রমিকদের একটি অংশ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেছে। এতে লোকাল রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে লোকাল রুটে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। দূরপাল্লার বাসগুলো তারা স্বাভাবিকভাবে চলাচলের ক্ষেত্রে তারা তেমন কিছু একটা করতে পারছে না। সবকিছু তারা যথাযথভাবে করার চেষ্টা করছে। তবে এই ধরনের ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে মূলত নতুন করে একটি ধর্মঘটের সৃষ্টি হয়েছে। রাজশাহীর যারা সাধারণ যাত্রী রয়েছে আমাদের মতো, তারা নিরাপদে নির্বিঘ্নে তারা চলাচল করতে পারছে না। সুতরাং বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই হতচকিত হয়ে পড়েছে এবং এই বিষয়গুলো নিয়ে তারা আসলে এগিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবকিছু যথাযথভাবে করে তারপর সুন্দরভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসলে এগিয়ে যাচ্ছে তারা। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে সবাইকে ইতিমধ্যেই কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। লোকাল রাস্তাগুলোতে যারা যাতায়াত করছেন তাদেরকে খুবই সাবধানতার সঙ্গে চলাচল করার জন্য বলা হচ্ছে, কারণ অনেকেই এখন উক্ত বিষয়টি নিয়ে সুযোগ নিতে শুরু করেছে। কারণ তারা বিষয়গুলো নিয়ে খুব খারাপের দিকে মন মানসিকতা চালিয়ে দিতে চাচ্ছে।